আপা মনে হয় গ্রামে এসে অনেক আনন্দ পাইতেছেন। হ্যাঁ আনোয়ার ভাই, অনেক বছর পর নানু বাসায় যাচ্ছি, এই জন্য ভীষণ খুশি লাগতেছে। এইটা তো আপনার নানু বাড়ি না, তো চাইলে তো আপনি প্রতি বছরে আসতে পারেন। হ্যাঁ, এইটা একটা মিস্টেক করছি আমি, এখন আমার আফসোস হচ্ছে। প্রত্যেক বছরে আমি ছুটি পাইলে দেশের কত জায়গায় গেছি, কিন্তু নানু বাসায় আসি নাই। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রাম, মাটির ঘ্রাণ, অন্যরকম ভালো লাগতেছে। আপা আমি তো আছি, যখন মন চাইবো শুধু আমারে বলবেন, দেখবেন আমি আইসা হাজির হয়ে গেছি। এই এই বদমাশ পোলাপান, এই খাড়া খাড়া হইতেছি। হায় 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 সর্বনাশ, দিছে আমার চাক্কাটার পাঞ্চার কইরা। এই বদমাশ পোলাপান। আরে রে, উত্তেজিত হবেন না আনোয়ার ভাই, কি হইছে? আপা চাক্কাটার পাঞ্চার করে দিছে দেন পেরেক দিয়া। আচ্ছা ঠিক আছে, বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই, আমিও এরকম ছোটবেলায় অনেক দুষ্টামি করছি। আপনি যান, দেখেন কোনো মেকার টেকার পান কিনা, গাড়িটা ঠিক করে নিয়ে আসেন। একা যাইতে পারবেন আপনি? আনোয়ার ভাই, আমার জন্মভূমি না, এটা আমি চিনবো না? আপনি ঠিক করে আসেন, দ্রুত ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে আসেন। সাবধানে যায় না পা। ঠিক আছে, আপনি দ্রুত আসেন। এতক্ষণ তো লাগার কথা না, সে কখন ফোন করে বলল যে বাজার পার হয়েছে, এতক্ষণ লাগার কথা বলতো। আম্মা, রাস্তাঘাটে আবার কোনো বিপদ আপদ হইল না তো? কেমন কথা বলো তুমি? তোমার মুখে শুধু আজে বাজে অলক্ষণে কথা। এত আদেক খেদার কি আছে? শহরের মেয়ে 2 দিনের জন্য বেড়াইতে আসতেছে, তার জন্য তোমাদের এত টেনশনের কি আছে আমি সেটাই বুঝলাম না। আরে তুই তো একটু আগে যা দেখতে পারোস, কি অসুবিধা হইলো? আমার এত ঠেকা পড়ে নাই যে তোমার নাতনির জন্য এখন আমি রাস্তায় যাব। ওই তো আইসা পড়ছে। নানু, এই যে আমার নানু। কেমন আছো নানু? খুব ভালো আছি, খুব ভালো আছি, কিন্তু এতকাল পরে নানুর খবর নিলে হবে? হ্যাঁ, নানুর খবর নিতে তো আমি আসলাম, নানু তো আমার খবর নিতে ঢাকা যেতে পারে, তাই না? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মাম্মি? ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি, 2 দিনের অতিথি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। হ্যালো। এই আস্তে আস্তে, এটা তোমার শহর না, এটা গ্রাম, চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি, যে আমার খুব কাছের। আসো। আরে বললাম তো আস্তে, এটা তোমার শহর না, আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। বেড়াইতে আসছো 2 দিনের মতো, ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র, কি বলতেছিস আবল তাবল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে, এত মাতামাতি করার কি আছে? তোমার ছেলের কি কথাবার্তা। মা নওনি, তুমি কিন্তু কিচ্ছু মনে করো না, ও একটু ওরকম আছে, ঠিক হয়ে যাবে। চলো তো আমরা সবাই ভিতরে যাই, চলো চলো। ও মা, চলো ভিতরে চলো, আসো।
নবনী, নবনী, কি ব্যাপার? কি রে, এখনো মন খারাপ করে বসে আছিস? তো মন খারাপ করব না? ও আমাকে কিভাবে অপমানটা করলো? ছোটবেলায় ওর সাথে আমি কত মজা করছি, ও কিভাবে পারলো এটা? আচ্ছা, ওর কথা বাদ দে না, একটুখানি রাগ করেছে, কতক্ষণ পরে রাগটা চলে যাবে। ঠিক হইলে হইছে, না হইলে নাই। চত্বরশো কত প্ল্যান করে আসছিলাম ওর সাথে, পুরো গ্রামটা আমি ঘুরে দেখব, আমার সব প্ল্যান মাটি করে দিল। আরে মাটি হবে কেন, তুই সব আনন্দ করবি, ঘুরবি ফিরবি, সবকিছু করবি। আচ্ছা, ওসব চিন্তা বাদ দে না, আমি তোকে খেতে ডাকতে এসেছি, চল খাবি, ওঠ। জুতাটা পরি। আসো মা, আসো, বসো, খাইতে বসো। ওয়াও, সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও, সে কিন্তু আবার আমাদের মতো ফ্লোরে বসে খেতে পারবে না। না না না, আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না, আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। মা, আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও, কাউকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারার কথা বলেই যাচ্ছ। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মাম্মি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। আহা নবনী, আরে বস না, বস, রাগ করিস না না। না, আমি এখন খাবো না। মা, তুমি বসো তো, ও একটু এরকম দুষ্টামি করে সব সময়। আমি তো বলছি বসো না প্লিজ। সরি মামা, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না, কারণ বিষয়টা আমার ইগোতে লাগছে। রুদ্র, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ও আসছে পর থেকে দেখছি যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস। কেন করিস? হ্যাঁ, আমি যেন আর কখনো খারাপ ব্যবহার করতে না দেখি। শোনো বাবা, তোমার আচরণ ঠিক করো, তোমার আচরণ কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। ও হচ্ছে আমাদের বাড়ির গেস্ট। ম্যাডাম কি এখনো আমার উপর রেগে আছে? তুমি এখানে কেন আসছো? তোমার সাথে তো আমি কথাই বলতে চাই না। কেন? কেন তুমি জানো না? আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। খেতে গেছি সেইখানে তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো? হ্যাঁ, তুমি তো আমাকে সহ্যই করতে পারছো না। কে বলছে যে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না? তোমার ব্যবহার, সবকিছু মুখে বলে দিতে হয় না, কিছু কিছু ব্যবহারও প্রকাশ পায়। আমি আসার পর থেকে তোমার ব্যবহার, বাচন ভঙ্গি এমন আমার প্রতি, তুমি আমাকে বারবার অপমান করছো। বুঝতে পারলাম, খালি হাতে পায়ে লম্বা হইছো, এখন পর্যন্ত যে দাঁড়া রাখছি ছোটবেলার মতো করেই আছে। তো থাকবে না? হ্যাঁ, তোমার মতো চেঞ্জ হয়ে যাব নাকি? আমি যেমন তেমনই আছি, তেমনই থাকবো। আমি কত প্ল্যান করে গ্রামে আসছিলাম, একসাথে ঘুরবো ফিরবো আনন্দ করব, আমার সব প্ল্যান মাটি করে দিছো। আচ্ছা ঠিক আছে, এত রাগ অভিমান করে থাকা লাগবে না। আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বের হবো, ঠিক আছে? থাক, তার আর কোনো দরকার নেই, আমি একা একাই ঘুরতে পারবো, ঠিক আছে? মামি কি করেন? পিঠা বানান, আমাকে ডাকলেই পারতেন। এই গরমের মধ্যে তুমি রান্নাঘরে এসে কি করবা, এই জন্য ডাকি নাই। ভাবছি পিঠাগুলি বানানো শেষ হইলেই তোমার ডাক দিব। ও মা, আমিও আপনার সাথে পিঠা বানাইতাম, আপনাকে সাহায্য করতাম। তুমি বানাইতে পারবা? আরে না, তুমি পারবা না। মামি কি যে বলেন না, আমার মা মানে আপনার ননদিনী আমাকে হাতে ধরে ধরে সবকিছু রান্না করা শেখাইছে, আমি পারি। দেন আমি একটু পিঠা বানাই। আচ্ছা ঠিক আছে, নাও বানাও। থ্যাংক ইউ মামি।
তুমি এক কাজ করো, পিঠা বানাইতে থাকো, আমি একটু তোমার মামারে কিছু সদাই আনতে বাজারে পাঠাই দিয়ে আসি। হ্যাঁ, আরে বাহ, তুমি তো দেখি কি সুন্দর পিঠা বানাইছো। হ্যাঁ মামি, আমি তাহলে এগুলো নানুকে দিয়ে আসি। হ্যাঁ, নানুকে দেখাতে হবে না কত সুন্দর পিঠা বানালাম। আচ্ছা ঠিক আছে, যাও। পাগল। নানু দেখো, আমি নিজের হাতে পিঠা বানিয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ আমি। তোমার ওই যে বজ্জাত নাতিটা আছে না, বলে আমি কিছু পারি না, আমি নাকি শহরে মেয়ে বলে খেপে, ওকে দেখিয়ে দিতে আমিও সব পারি। তুই তো পারবি, তুই আমার মেয়ের ঘরের মেয়ে, গুণ তো থাকবেই। খুব সুন্দর পিঠা হয়েছে। হ্যাঁ, এখন যাও, এই পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, বলবা না এটা আমি বানিয়েছি। কেন, তুই তো পিঠা বানিয়েছিস। নানু, তুমি তোমার নাতিকে চিনো না? যদি জানতে পারি এই পিঠা আমি বানাইছি তাইলেও খাবে না, আর যদি খায়ও ভালো হইলেও বলবে না ভালো হয়েছে। এই বুড়া বয়সে আমাকে মিথ্যে কথা বলতে হবে? নানু প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর জন্য না হয় একটু মিথ্যে কথা বললামই। আমার কিউট সুইট নানু। দে, এইটা ধর। রুদ্র, এই রুদ্র। হ্যাঁ দাদি। এই নে পিঠা খা। বাপরে, মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? তোর মা এই পিঠা বানায়নি, এই পিঠা নবনী বানিয়েছে। তুই তো সারাক্ষণ বলিস যে শহরের মেয়ে কিচ্ছু পারে না, দেখেছিস কত গুণ, কত সুন্দর পিঠা বানিয়েছে। ও নিজ হাতে আমার জন্য পিঠা বানাবে? বিষয়টাতে খটকা লাগতেছে। কিছু না কিছু একটা ঝামেলাতে এর মধ্যে নিশ্চয়ই আছে। মুখে দাও না একবার চান্দু, মুখে দাও, তাড়াতাড়ি দাও। তোমার চিল্লানি দেখার জন্য আমার আর ধৈর্য কুলাচ্ছে না। কিরে ঠাকুর, ওদিকে কি দেখছিস? তাড়াতাড়ি খেয়ে নে না, ঠান্ডা হয়ে গেলে তো মজা লাগবে না। দাদি, আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বানাইছে, আমি তাকে একসাথে নিয়ে এই পিঠাটা খাই। তো খুব বুদ্ধিমানের মতো কথা বলছিস। ঠিক আছে, দুজনে মিলে পিঠাটা খা, ঠান্ডা করিস না কিন্তু, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি যাইতেছি। এই কই যাচ্ছ? এখানে আসো। এই নাও পিঠা খাও। আমি খাবো না। কেন খাবে না? কেন, ছোটবেলার কথা মনে নেই? হ্যাঁ মনে আছে, দুইজনে সবসময় খাবার ভাগাভাগি করে খেতাম, ভুলি নাই, কিন্তু এখন আমি খাবো না। এখনো ভাগাভাগি করে খাবো। নাও ধরো। আমি খাবো না কারণ আমার ইচ্ছা নেই, তোমার জন্য বানানো হয়েছে, তুমি খাও। আমি তো খাবোই, কিন্তু আগে তোমাকে খাইতে হবে। নাও ধরো। আরে বাবা আমি খাবো না, বারবার বলতেছি খাবো না, তুমি আমাকে জোর করে খাওয়াবো না। যদি নিজে থেকে না খাও তাহলে জোর করেই খাওয়াবো। নাও ধরো। অদ্ভুত ব্যাপার, একটা ছেলে সব সময় জোরাজোরি করবে, মানে কি অদ্ভুত। মামা বাড়ির আবদার পেয়ে নিছে।
দেখছো আমি যা সন্দেহ করছিলাম তাই, এই পিঠার মধ্যে ঠিকই কিছু একটা মিশানো ছিল। আমি চাইছি, ভালো করছি। আমি তো চাইছি তুমি এই পিঠা খেয়ে কাঁদো। কিন্তু তুমি এটা কেন করছো? কারণ কারণ তুমি আমি যেদিন এই বাড়িতে আসছি কি ব্যবহার করছো তোমার মনে নেই? আমি তো বলি নাই। অবনী, তুমি যথেষ্ট বড় হইছো, এখনো বাচ্চাদের মতো এরকম জেদ ধরে বসে থাকলে চলে? এই তুমি চুপ থাকো, কোনো কথা বলো না। ঝাল লাগতেছে, সামনে থেকে যাও তো। আচ্ছা, বেশি ঝাল লাগছে? আমি সরি। সরি নট অ্যাকসেপ্টেড। নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাহলে বলো কি করতে হবে? কানে ধরো, কানে ধরে উঠবস করো। কি বলে? আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, কয়েকদিন পর বিসিএস এক্সাম দিব। মানে লাইক তুমি আমাকে বলতেছো এত বড় একটা ছেলেকে কান ধরে উঠবস করতে, তার মধ্যে আবার বাড়ি ভর্তি এতগুলো মানুষ। ধরা লাগবে না, যাও তো প্লিজ যাও। আচ্ছা, এই যে দেখো, সরি। হবে না এরকম, কানে ধরে উঠবস করো। হ্যাঁ, বসতেছি তো। সরি সরি, অ্যাকসেপ্টেড। ভেবে দেখছি, আই এম নট হ্যাপি। নট হ্যাপি? কি মেরে বাবা! এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সাইকেল চালাবো। হ্যাঁ দাঁড়াও, আমি সাইকেল চালাবো। কি? তুমি সাইকেল চালাবা? শহরের মেয়ে হয়ে এখানে তুমি সাইকেল চালাবা? দেখো, এটা কিন্তু সাইকেল, তোমার স্কুটি না যে মোচড় দিবা সামনে থেকে দৌড় দিবে। উফ, শহরের মেয়ে করে খোটা দিতে দিতে মেরে ফেললো। এই শহরের মেয়েরা কি মানুষ না নাকি? আর ঢাকা শহরে সাইকেল নেই? আমি ঢাকা শহরে অনেকবার সাইকেল চালাইছি, তাও আমাকে। এটা ঢাকা শহরের রাস্তা না, এটা গ্রামের মাটির রাস্তা। এই রাস্তা চালায় তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবা, তারপর তোমাকে আমার তুলে হসপিটালে নিয়ে যেতে হবে। এগুলোর কোনো দরকার নেই। জি না, আমি অনেক ভালো সাইকেল চালাতে পারি, আমার উপর বিশ্বাস করতে পারো, আমি ভালো ড্রাইভার। সর। জানি, কথা বললেও শুনবে না। ধরো। ওঠো। কি? আমি তোমার পেছনে উঠবো? অসম্ভব। তুমি নিজে সাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করবা, করো, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাবো। তোমার পেছনে উঠি, তারপর দুজন মিলে অ্যাক্সিডেন্ট করি, আমাদেরকে হসপিটালে নেওয়ার কাউকে খুঁজে পাবো না। দরকার নেই লোক, আমি ভালো সাইকেল চালাতে পারি, ট্রাস্ট মি। ওকে, ওঠো। না, আমি তোমার পেছনে উঠবো না। আরে বাবা, আজব তো বলতেছে, আমি সাইকেল চালাতে পারবো। আল্লাহ, কি দোষ যে আমি করছিলাম। আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচায় দাও। আল্লাহ, মনে থাকলে আর ওর সাথে আমি বের হবো না। আল্লাহ, এবারের মতো শুধু একটু বাঁচায় দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সামনে দেখ। আরে এরকম করলে আমি পড়ে যাব। আরে তুমি ঠিকমতো দেখে চালাও, সামনে ওই সামনে গরু। আরে আমার গোবর গেছে। ও মাগো, আমার পা গেল। বারবার করে বললাম সাইকেলটা আমি চালাই না, সে সাইকেল চালাবে। আমি তো পারি, তোমার মতো হাতি একটা শরীর নিয়ে নড়াচড়া করলে কিভাবে নিয়ন্ত্রণ রাখবো? অ্যাক্সিডেন্ট করে সব দোষ আমার ঘরে দিতেছে। এই জন্যই বলে নাচতে না দিলে উঠান বাঁকা। আমি নাচতে ঠিকই জানি, আমার উঠানটা তুমি বাঁকা করছো, এখন উঠাও আমারে। ও ও মাগো, ও ও আমার পা, ও মাগো। ধরো সাইকেল, ধরো। বারবার করে বলছিলাম না, আমি সাইকেল চালাবো। খুব চালাইছে, শহরের মেয়ে সব পারে, একবার উল্টায় ফেলছে। পারি তো, এখন ঠিক মতো আমাকে নিয়ে চলো। আমি পারলে পানির মধ্যে ফালে দিয়ে যেতাম তোমারে। নানুকে সব বলে দিব। ও মাগো, এই তো কমে যাবে, তেলটা মালিশ করে দিই ভালো করে। কি হয়েছে দাদি? এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? তোমার তো কিছুই হয় নাই। দাদি, খালি খালি ওর পায়ে মালিশ করো না তো, ওর পায়ে কোনো ব্যথা নেই, আমি জানি। তুমি বেশি জানো, বেশি বুঝো, তাই না? সারাদিন একটা খোঁজ নাও নাই। আমি কেন খোঁজ নিব? আমি অ্যাক্সিডেন্ট করছি? আমি যদি অ্যাক্সিডেন্ট করতাম আমি ঠিকই খোঁজ নিতাম। অ্যাক্সিডেন্ট তো করছো তুমি, তোমার নিজের ভুলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তুই চুপ কর তো, সারাক্ষণ খালি ঝগড়া করে, একটা কথাও বলবি না। হ্যাঁ, এত ঝগড়াঝাটি করো না, বুঝছো? কালকে ঘুরতে নিয়ে যাও। কেন? আমি তোমাকে নিয়ে আবার ঘুরতে বেরোবো, আবার একটা অঘটন ঘটবে, সেই দোষ দিবা আমার ঘাড়ে। ভুলেও না। ঘুরতে নিয়ে গেলে আরো বেশি দোষ হবে। আমি ঢাকায় চলে যাব আর মামাকে বলে যাব আমি ঢাকায় চলে যাচ্ছি আপনার ছেলের অত্যাচারে। আরে দাদি, মানে আমি কি করলাম এখানে? আমার কি দোষ? কি করলাম মানে? এই তো মাত্রই বললাম আমাকে ঘুরতে নিয়ে যাবে না।
হাই রে অবস্থা। আচ্ছা ঠিক আছে, তোমাকে ঢাকায়ও যেতে হবে না, কিছুই করতে হবে না। পা যদি ঠিকঠাক থাকে সত্যি সত্যি ঘুরতে নিয়ে বেরোবো, ঠিক আছে? আসলে তো পায়ে কিছু হয় না, ভালো করেই জানি। দাদি রাখো তো, খালি খালি এগুলা করতেছে। এই তুই যা তো এখান থেকে। খুব আল্লাহ দিতেছো, দাও। আল্লাহ দি হলে আল্লাহ তো দেখাবেই। নানু, তোমার এই নাতিরে কি জন্মের সময় মুখে মধু দাও না? হ্যাঁ, তেতো কথা ছাড়া কিছু ফুটে না। একটা সুন্দর মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। আমার তো মনে হয় তোর মাথায়ও ব্যথা নাই, পায়েও ব্যথা নাই। ভালো করে মালিশ করো। হ্যাঁ আমি দোল দেই, আর তারপর এখান থেকে পড়ে আরেকটা অঘটন ঘটাও, আর সেটা দায়ভার আমার ঘাড়ে পড়ুক। আরে কিচ্ছু হবে না, একটু দোল দাও তো ভালো করে। দিচ্ছি। জোরে, আরো জোরে। আস্তে না, আরেকটু জোরে। থাকো তুমি, আমি গেলাম। রুদ্র দাঁড়াও। আরে রুদ্র, আরে দাঁড়াও। রুদ্র দাঁড়াও। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও বলতেছি। ও মাই গড, কে গ্রামের ছেলে? শহরের মেয়ের সাথে দৌড়ে পারলে না? এখন কি বুঝছো আমি সবকিছুতে পারফেক্ট? হ্যাঁ মেনে নিচ্ছি, তুমি সবকিছুতে পারফেক্ট। এবার ঠিক আছে? না, এবার হাত ধরো। আসো। কি হলো? চলো। এভাবে তাকিয়ে আছো কেন? কেন? তোমার দিকে তাকিয়ে থাকা নিষেধ নাকি? না, তাকাইতেই পারো, কিন্তু বেশি তাকিয়ে থাকলে আমার মায়ে পড়ে যেতে পারো। আসো। নবনী, গ্রামে এসে তোমার কেমন লাগছে মা? অনেক ভালো লাগছে মামা। আমার তো মনে হচ্ছে আমি এতদিন গ্রামে না এসে অনেক কিছু মিস করছি। আমার আফসোস হচ্ছে। আফসোস তো হবেই, তুমি যদি না আসো আফসোস হবে না? আর এখন থেকে তুমি যখনই সময় পাবে তখনই চলে আসবে। অবশ্যই, এটার বলতে আমি যখন সময় সুযোগ করতে পারবো তখনই চলে আসবো। দাদু ভাই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেই হবে? কিছু বলতে ইচ্ছা করলে বলে দাও না। কি বলবো দাদি, তুমি একটু শিখাই দাও না। ন্যাকা, কি বলবো দাদি? আচ্ছা, আমাদের আশেপাশে 10 গ্রামে এরকম একটা সুন্দরী মেয়ে খুঁজে পাবি তুই? মনে হয় না বাবু। আচ্ছা, আমরা যদি নবনীকে তোর বউ করে আমাদের কাছে রেখে দিই তাহলে কেমন হয় বলতো? কি সব যে বলো না দাদি। লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। এত লজ্জা না পেয়ে মনের কথাটা ওকে বলে দে না। কিন্তু দাদি, নবনী কি রাজি হবে? আরে রাজি হবে না কেন?
দেখিস না তোর পিছে সারাদিন ঘুরঘুর করে। অবশ্য ঝগড়াও করে অনেক। আসলে মেয়েরা তার সাথেই বেশি ঝগড়া করে, যাকে বেশি পছন্দ করে। সত্যি? হ্যাঁ রে বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি বলে দে, বাকিটা আমি দেখে নেব। না না, কোনো সমস্যা হচ্ছে না এখানে। আমার তো আরো ইচ্ছা করতেছে সারা জীবন এখানে থেকে যাই, অনেক ভালো লাগতেছে। ওকে ঠিক আছে, তুমি রাখো তাহলে, বাই। ফুপু কেমন আছে? আরে তুমি কখন আসলে? মাত্রই আসছি। নবনী, আমার না তোমাকে কিছু বলার ছিল। বলো। কথাগুলো একটু পার্সোনাল। বলো। মানে বলছিলাম যে তোমার মানে নবনী। এরকম আমতা আমতা করছো কেন? সরাসরি বলে দিলেই তো হয়। কয়দিন পরে বিসিএস পরীক্ষা দিবা, এরকম আমতা আমতা করলে বিসিএস ক্যাডার হবা কেমনে? হ্যাঁ মানে ওই যে বলছিলাম যে আমি মানে। আরে বাপ রে বাপ, তোমার তো মুখ থেকে দেখি কথাই বের হচ্ছে না। কি গরম কফি লাগবে? নবনী, আমার তোমাকে ভালো লাগে। আমারও তো তোমাকে ভালো লাগে। এই ভালো লাগাটা একটু ভিন্ন রকম। মানে যে ভালো লাগা থেকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ভালোবাসার জন্ম নেয়, যেখান থেকে দুজন মানুষ একসঙ্গে আজীবন থাকার জন্য পরিকল্পনা করতে পারে, আমার তোমাকে ওরকম ভাবে ভালো লাগে। তোমার যদি আমাকে ভালো লাগে, মানে তুমিও যদি আমাকে পছন্দ করো, তাহলে আমাদের কথাটা বাসায় জানাতে পারি, দাদিকে বলতে পারি। দেখো রুদ্র, আমারও তোমাকে ভালো লাগে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু কাজিন ব্রাদার হিসাবে, ভালো বন্ধু হিসাবে। এছাড়া বিয়ে, সারা জীবন একসাথে থাকা, এরকম কিছু তো আমি কখনো ভাবি নাই। হ্যাঁ, কিন্তু অসম্ভব তো কিছু না। মানে আমরা তো চাইলে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ আসলে রুদ্র, আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, তো আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে। আমি যাদেরকে ফ্রেন্ড বানাই তাদের সাথে মন থেকেই মিশি। মানে তো তুমি হয়তো আমার এভাবে মেলামেশাকে অন্যভাবে নিয়ে নিছো, আর আমার আসলে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করাটা একদমই পছন্দ না। ও হ্যাঁ, ঠিক আছে, তুমি না চাইলেও তো আর জোর করার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স থাকো, এগুলো বাদ দাও। হ্যাঁ, এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। না আসলে ভুলটা তো আমারই। তুমি শহরের মেয়ে, আমি গ্রামের ছেলে, আমারই ব্যাপারটা বোঝা দরকার ছিল যে আমাদের তো আসলে একসাথে মিলে না, তাই না? তুমি এগুলো কিছু মনে রেখো না। আরে না না, প্যারা নেই। আসি। আচ্ছা ভাইজান, আপনি যখন মেলা বড় চাকরি করবেন তখন তো ঢাকায় থাকবেন না? চাকরি যেখানে হবে সেখানেই থাকবো। তা অবশ্য ঠিক। তো একটা কথা আমি বলে দিতেছি, আপনি যদি ঢাকায় থাকেন তাইলে কিন্তু আমার গাড়িতে করে আপনি নিয়ে ঘুরে বেড়াম। সেরকম সৌভাগ্য হবে কিনা জানি না, তবে যদি হয় ভালোই হবে। অবশ্যই হইব ভাইজান, দোয়া রইল। কি করছো? বিসিএস এর প্রস্তুতি চলছে না? পড়ো পড়ো, একবার বিসিএস ক্যাডার হয়ে গেলে তখন পিছে মেয়েদের লাইন লেগে যাবে। নবনী, আমি তো
আসলেই পড়ছি, এখন ডিস্টার্ব করো না। আমি তোমাকে বিরক্ত করছি? মানে আমি আসলে পড়ার সময় ওরকমভাবে কথা বলতে পারি না, আবার কেউ কথা বললেও পড়াতে মনোযোগ দিতে পারি না। ঠিক আছে, বিরক্ত করার জন্য সরি, আসি। থ্যাঙ্কস। ভাইজান, আপায় মনে হয় মন খারাপ করছে। আনোয়ার ভাই, আপনার আপা এত সহজে মন খারাপ করে না। তা অবশ্য ঠিক বলছেন ভাইজান। মেলা রাইত হইছে, ঘুমাই বললাম। এই যে মেম্বারের মেয়ের ছবিটা দাও, মারে দেখে। এই যে মা, খারাপ না কিন্তু। এই যে মেম্বারের মেয়ে। ওরে আপনি দেখছেন, অনেকবার আসছে আমাদের বাড়িতে। সুন্দর আছে কিন্তু আম্মা। যখন ছোট ছিল তখনও আসছে, বড় বেলায়ও অনেক আসছে। কি নানু, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? এতক্ষণে ঘুম ভাঙলো তাই না? এই দেখ তো ছবিটা, মেয়েটা সুন্দর না? কার ছবি এটা? আমাদের মেম্বার সাহেবের মেয়ের ছবি। রুদ্ররে এই মেয়ের পাত্র হিসাবে সাব্যস্ত করছে। কিন্তু রুদ্র তো আমাকে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল তো। হ্যাঁ, আরে এটা তো আমি শিখাই দিছিলাম, কিন্তু তুই নাকি বলছিস শহরের কোন ভালো ছেলে বিয়ে করবি। পাত্রী কি সবাই পছন্দ করছে? হ্যাঁ, সবাই পছন্দ করছে তাই না? হ্যাঁ, আরে তোর মামি তো তোর মার কাছে মেসেঞ্জারে ছবি পাঠাই দিচ্ছে, তোর মাও খুব পছন্দ করছে তাই না? তাই তো বললো। ও, সবাই যেহেতু পছন্দ করছে তাহলে তো আর কোনো সমস্যা নেই। শোনো মা, বিয়ের অনুষ্ঠানের আগ পর্যন্ত তোমার কিন্তু ঢাকায় ফেরা হচ্ছে না। তুমি এই কয়েকদিন গ্রামেই থাকবে, আর তোমার বাবা মা 2-1 দিনের মধ্যে গ্রামে চলে আসবে, ঠিক আছে? আনোয়ার ভাই, জি। আপনার কিন্তু চারিদিকে ঠিকঠাক মতো খেয়াল রাখা লাগবে। ফুপা ফুপু যেহেতু আসতেছে, বিয়ে অবধি কিন্তু আপনি কোনো দিকে নড়তে চড়তে পারতেছেন না। একদম বিয়ের আয়োজন শেষ করে তারপর ফিরবেন। জি ভাইজান, অবশ্যই। আপনার কিন্তু অনেক দায়িত্ব, বুঝেন কিন্তু। আপনি কোনো চিন্তা করেন না, সব কিছু আমি সামলায় নেব। ঠিক আছে, তাহলে আপনি বাসায় যান। আব্বা বাসায় আছে, আব্বার সাথে যায় কথাবার্তা বলেন। আমি একটু দোকানের কাছে শেষ করে বাজারের দিকে যাব। জি আচ্ছা, ঠিক আছে, যান। আনোয়ার ভাই, জি। রুদ্রকে দেখছেন? হ্যাঁ, ভাইজান তো দোকানে। আমারে বললো চাচা জানের সাথে মিলা বাকি কাজগুলো করে ফেলতে। আচ্ছা। এই রুদ্র, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোথায় যাচ্ছ? আমাকে একটু নিয়ে চলো না, যে গ্রামের শেষে যে নদীর তীরটা আছে না, ওখানে যাবো। আমি তো এখন যেতে পারবো না নবনী, আমাকে বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। আরে ওসব কাজ পরে করো, এখন আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। সরি, আমি এখন যেতে পারবো না, বিয়ের বাজার করতে হবে। এখন বিয়ে খুব বড় হয়ে গেছে তাই না? বিয়ে ছেড়ে কিছু বুঝতেছো না, ওসব কাজ পরে করা যাবে না। তোমার যদি এত ঘুরতে যাওয়ার হয় আনোয়ার ভাইকে বলো, উনি তোমাকে নিয়ে যাবে। কেন? আমি আনোয়ার ভাইকে বলবো কেন? আসার পর থেকে দেখতেছি ইগনোর করতেছো। আমি যে আসার পর থেকে একা ঘুরতেছি, আমার দিকে কোনো খেয়ালই নেই তাই না? আমার কাজ আছে, আমি আসি। আরে তোকে আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। রুদ্রকেও তোর কথা বলেছিলাম, ভেবেছিলাম সারা জীবনের জন্য তোকে আমাদের বাড়িতে রেখে দেব। কিন্তু নানু, আমি তো এরকম ভাবি নাই।
এই জন্য বুঝতেও পারি নাই, তবে এখন একটু একটু বুঝতে পারছি। রুদ্র তোকে খুব পছন্দ করত, তোর কথা বলাতে এমন লজ্জা পেল, মুখটা একদম লাল হয়ে গিয়েছিল। কিন্তু ও তো বিয়েতে রাজি হয়ে গেছে, তার মানে আমি ওকে রিজেক্ট করছি, এই জিদ থেকেও বিয়েতে রাজি হয়েছে। নাহলে এখন পড়ালেখা রেখে বিয়ে করার ছেলেও না। আমারও তাই মনে হয় নবনী, না হলে তো ও তো বিয়েতে রাজি হতো না। কিরে, কি হলো, উঠলি কেন? তোমার নাতির কাছে যাও। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আসলে তুমি যে বিষয়টা নিয়ে আমাকে বলেছিলে, আমি ওটা নিয়ে ভেবে দেখলাম, আর নানির মুখ থেকেও সবকিছু শুনলাম। আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। হাসছো কেন? দেখো, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকালকে এনগেজমেন্ট। এখন তো তুমি হুট করে বললেই হলো না, তাই না? কি হয়েছে? ওদেরকে বলে দিবা তুমি বিয়েটা করতে চাচ্ছ না, কারণ তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। আর তোমার আমার বিয়ে হলে তো সবাই অনেক খুশি হবে। কিন্তু আমি তো খুশি হব না। দেখো নবীনী, তুমি একটা কথা আমাকে বলছিলে না যে তুমি শহরের মেয়ে? তুমি কিন্তু আসলে শহরের একটা স্মার্ট ছেলেকে ডিজার্ভ করো, আর আমি কিন্তু গ্রামের ছেলে। তুমি এখন এটা নিয়ে পড়ে আছো, এই লাইনটা বাদ দাও না। আসো আমরা দুজনের মধ্যে সব কিছু মিটমাট করে নিয়ে নানিকে গিয়ে খুশির সংবাদটা দিই, তারপর নানি আমাদের বিয়ের ব্যবস্থা করুক। নবনী, তুমি কাউকে কোনো কিছু বলবা না। আমার মা বাবা আমার জন্য যাকে ঠিক করছে আমি তাকেই বিয়ে করব। এখন যাও, আমি পড়বো। কি হলো, যাও। নবনী এখনো আসতেছে না কেন? কোথায় রইলো? তাই তো আম্মা, আমি যাইতেছি, ওরে ডাইকে নিয়ে আসি। ওই তো চলে আসছে। কি ব্যাপার, মেয়েরে আংটি পরাইতে যাচ্ছি, এই কাপড় পরছো কেন? হ্যাঁ, আরে বিয়ে বাড়িতে যেরকম কাপড় পরে ওই রকম সুন্দর কাপড় পরে যাবা। নানু, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি না, আমি ঢাকা যাচ্ছি। ঢাকা যাচ্ছি মানে? তোমার বাবা মা তো কাল পরশুই চলে আসছে, আর তুমি ঢাকা চলে যাবে? হ্যাঁ মামা, আমার জরুরি একটা পরীক্ষা পড়ে গেছে, আমাকে ঢাকা যেতে হবে। পরীক্ষা? কি বলতেছো তুমি? তুমি না বললা যে পরীক্ষা শেষ করে আমাদের এখানে আসছো? পরীক্ষা শেষ, কিন্তু এটা আরেকটা পরীক্ষা, আবার নতুন করে পরীক্ষার ডেট দিছে আর কি, তো যেতেই হবে। যা হইতেছে সেটা ভালো হইতেছে না। দাদি, যে চলে যেতে চায় তাকে তো জোর করে আটকা রাখার দরকার নাই, যেতে দেওয়াটাই ভালো। তুই চুপ থাক, বেশি বেশি। নবনী মা, দেখো না একটু যদি চেষ্টা করে তোমার কাজটা একটু পিছাই দেওয়া যায়। আমাকে সবাই আশা ছিল একসাথে সবাই থাইকে আনন্দ কইরা রুদ্রর বিয়াটা দিব। দেখো না মা, সব আশা কি আর সবসময় পূরণ হয় মামি? কিছু আশা তো অপূর্ণ থেকে যায়। নবনী মা, তোমার আসলে কি হয়েছে বলো তো? তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তোমার মনটা খারাপ। বলো তো মা। কিছু হয়নি মামা, ওই হঠাৎ করে পরীক্ষা পড়ে গেল তো এই জন্য মন খারাপ লাগছে, আর কিছু না।
আমি আসি তাহলে। এইখানে আমার খুব বেশি দরকার পড়বে না, আপনারা সবাই আছেন তো। আপনারা সুন্দরভাবে বিয়ে শাদি দিয়ে দিয়েন, আমি যাই। নানু, দোয়া করো। যে যাবার সে তো যাবেই, বাধা দিলে কি আর থাকবি তুই? রুদ্র ভাই তো সাইকেল নিয়ে আমাদের গাড়ির পিছনে পিছনে আসতেছে। কি ব্যাপার? তুমি? বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, বাড়ি ফিরে চলো। কেন আমি ফিরে যাব? আমি সবার থেকে বিদায় নিয়ে আসছি না? যেভাবে কান্না করতে করতে যাচ্ছ, চোখের পানি দিয়ে তো গাড়ি ভেসে যাবে। তো তোমার কি? দেখো, আমি দাদিকে বলে আসি যে আমি তার নাতনিকেই বিয়ে করব। দাদি বলছে তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। সত্যি? হ্যাঁ, সত্যি। কিন্তু তোমার যে বিয়ে ঠিক। ওসব কিছু একটা বলে ম্যানেজ করা যাবে। এখন প্লিজ তুমি আমার সাথে চলো। আনোয়ার ভাই। জি আপা। আপনি গাড়ি নিয়ে আসেন, আমি সাথে যাচ্ছি। ঠিক আছে আপা।